প্রত্যেককে বিশ্বাস করা বিপজ্জনক, কিন্তু কাউকে বিশ্বাস না করা আরও বেশি বিপজ্জনক। ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট। আজকে আমরা পর্যায় সারণী এই চ্যাপ্টারটির মৌলের ধর্মের পর্যায়বৃত্ততা, এখান থেকে তোমাদের বিগত বছরে যেসব কোশ্চেনগুলো এসেছিল তার কয়েকটা কোশ্চেন বাকি থেকে গিয়েছিল, সেগুলো আজকে আমরা আলোচনা করেই এই পর্যায় সারণী চ্যাপ্টারটা আজকেই আমরা কমপ্লিট করব। ওকে, তো আর বিশেষ দেরি না করে আমরা কোশ্চেন কয়েকটা বাকি থেকে গিয়েছে সেগুলো নিয়ে একটু আলোচনা শুরু করি। তো আমাদের প্রথম প্রশ্ন এখানে, তো গতকাল কয়েকটা প্রশ্ন আলোচনা হয়েছিল, তারপরে আজকে শুরু করছি। প্রশ্নটি বলছে যে এ, বি, সি ও ডি মৌল চারটির পারমাণবিক সংখ্যা, মৌল চারটির পারমাণবিক সংখ্যা 3, 9, 11 ও বলছে 17। ওকে, বলছে এদের মধ্যে সর্বাপেক্ষা তড়িৎ ধনাত্মক মৌল কোনটি ও সর্বাপেক্ষা তড়িৎ ঋণাত্মক মৌল কোনটি। তো একসাথে এখানে দুটো প্রশ্নকে তুলে ধরা হয়েছে, 1+1। তো কোশ্চেনটা একটু জটিলতার সৃষ্টি করে, তো কোশ্চেনটা বুঝতে পারলে খুবই সহজ হয়ে যাবে। এটা তোমাদের এসেছিল মাধ্যমিক এক্সাম 2014 সালে। ওকে, আচ্ছা, এই কোশ্চেনটি বোঝার জন্য আমাদের কয়েকটা জিনিস আগে জানতে হবে, যেটা আগে তোমাদের বুঝিয়ে দিই। প্রথম আমাদের বলছে ধনাত্মক এবং ঋণাত্মক, কোনটি সব থেকে ধনাত্মক, কোনটি সব থেকে ঋণাত্মক। ওকে, তো ধনাত্মক এবং এদিকে হচ্ছে ঋণাত্মক। এখন এই ধনাত্মক কে হবে, ঋণাত্মক কে হবে? আমরা এর আগে যেসব থিওরি ক্লাসগুলো জেনেছিলাম সেখানে আমাদের পর্যায় বরাবর দেওয়া ছিল, পর্যায় এবং শ্রেণী বরাবর, যে পর্যায় বরাবর বা শ্রেণী বরাবর এগালে বা নামলে উঠলে তাতে কিভাবে পরিবর্তন হয় সেটার থেকে আমরা খুব সহজে নির্ণয় করতে পারতাম। কিন্তু এখানে আমাদের যেসব ক্রমাঙ্কগুলো দেওয়া রয়েছে 3, 9, 11 এবং 17, একটু পর্যায় সারণীতে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। এই যে 3, আচ্ছা 9 কোথায়, এই যে 9, এবং এই যে হচ্ছে 11 এবং হচ্ছে 17 কোথায়, এই যে দেখো 17। এখন যে কোনো একটা পর্যায় বা যে কোনো একটা শ্রেণী থাকলে আমরা খুব ভালোভাবে নির্ণয় করতে পারতাম, কিন্তু এখানে দুটো শ্রেণী, এই যে দুটো শ্রেণী এবং দুটো পর্যায় তুলে ধরেছে, এখানে এই কারণে আমাদের একটু জটিলতাটা সৃষ্টি হয়। তো এবারে আমরা এখানে কিভাবে অ্যান্সারটিকে নির্ণয় করতে পারবো, তোমাদের দুটো পদ্ধতি দেখাবো, পর্যায় সারণীর সাহায্যে আর একটা সরাসরি তুমি কিভাবে করতে পারবো। তো এই ধনাত্মক, এই যে ধর্মটা কে বেশি দেখাবে, ধনাত্মক ধর্মটা বেশি দেখাবে কেবলমাত্র ধাতু, এবং ঋণাত্মক ধর্ম কে বেশি দেখাবে, অধাতু। তো এই চারজনের মধ্যে ধাতুকে এবং অধাতুকে সেটা আমাদের আগে নির্ণয় করতে হবে। তো পর্যায় সারণী অনুসারে ধাতু এবং অধাতু, ফট করে পর্যায় সারণীতে তোমরা এই 1 নম্বর শ্রেণীটা মনে করতে পারো, এটা হচ্ছে ক্ষার ধাতু ছিল, অর্থাৎ ধাতু লিথিয়াম, সোডিয়াম, এই যে হাইড্রোজেন, পটাশিয়াম। তাহলে এখান থেকেই আমরা ফট করে মনে করতে পারছি কি লিথিয়াম এবং সোডিয়াম এই দুজন হচ্ছে কি ক্ষার ধাতু, লিথিয়াম এবং সোডিয়াম।
তাহলে যদি ধনাত্মক ধর্ম দেখায় লিথিয়াম এবং সোডিয়াম এই দুইজনের মধ্যে যে কেউ একজন বেশি ধনাত্মক ধর্ম দেখাবে। তাহলে কে বেশি ধনাত্মক ধর্ম দেখাবে? আমরা ঠিক থিওরি ক্লাসে জেনেছিলাম ধনাত্মক ধর্ম সে বেশি দেখাবে যে নিচের দিকে অবস্থান করেছে, অর্থাৎ উপর থেকে নিচের দিকে এলে ধনাত্মক ধর্ম বৃদ্ধি পাবে। অর্থাৎ তাহলে কার বেশি ধনাত্মক ধর্ম হবে? এই যে 11 অর্থাৎ সোডিয়াম। তাহলে আমি এখানে লিখতে পারি এই যে 11 অর্থাৎ সোডিয়াম। ওকে, তো এখানে কিন্তু আমাদের সোডিয়াম লিথিয়ামের কোনো কথা বলেনি, এখানে কিসের কথা বলেছে? এখানে কেবলমাত্র পরমাণু ক্রমাঙ্কের কথা বলেছে। লিথিয়ামের ক্রমাঙ্ক কত হয়ে থাকে? 3 এবং সোডিয়ামের ক্রমাঙ্ক হচ্ছে 11। তাহলে 11 এর ধনাত্মক ধর্ম বেশি। আর 11কে সোডিয়াম বলা নেই। 11 অর্থাৎ এ এর জন্য 3, বি এর জন্য 9, সি এর জন্য 11, ডি এর জন্য 17। অর্থাৎ আমরা এখান থেকে লিখতে পারি সি এর ধনাত্মক ধর্ম বেশি। এটা কেবলমাত্র তোমাদের বোঝানোর জন্য। তাহলে এখান থেকে আমি ধনাত্মকটা নির্ণয় করতে পারলাম। এবার হচ্ছে ঋণাত্মক। ঋণাত্মক হচ্ছে অধাতু। তাহলে অধাতুতে কি কি রয়েছে? এই যে ফ্লোরিন অর্থাৎ যার ক্রমাঙ্ক 9 আর একজন রয়েছে 17। এই 9 এবং 17 এই দুইজনের মধ্যে যে কেউ একজন এর বেশি ঋণাত্মক ধর্ম বেশি দেখাবে। তাহলে 9 হচ্ছে কি বি এবং 17 হয়ে যাবে ডি। এবার ঋণাত্মক ধর্মে আমরা এটা জেনেছিলাম যে নিচ থেকে উপরের দিকে উঠলে ঋণাত্মক ধর্ম বেশি লক্ষ্য করা যায়। তাহলে এখান থেকে আমরা সহজেই বলতে পারি কার বেশি ঋণাত্মক ধর্ম দেখা যাবে? বি এর ঋণাত্মক ধর্ম বেশি দেখা যাবে। এবারে দেখো, এটা তো আমরা পর্যায় সারণী অনুসারে করে নিলাম। পর্যায় সারণীটাকে যদি বাদ দেওয়া হয় আমরা কিভাবে বুঝবো কোনটা ধাতু না কোনটা অধাতু? তার জন্য একটা পদ্ধতি আছে, থিওরিতে বলেছিলাম, একটু মনে করার চেষ্টা করবে। কোনো ক্রমাঙ্ক তার ইলেকট্রন বিন্যাসের পর যদি শেষ কক্ষে 1, 2 এবং 3 থাকে সেটা হয়ে যাবে কি ধাতু। আর কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের পর যদি 5, 6, 7 থাকে তাহলে সেটি হয়ে যাবে কি অধাতু। তাহলে এখানে আমাদের ইলেকট্রন বিন্যাস করতে হবে। প্রথম আমরা এর ক্রমাঙ্ক দেওয়া রয়েছে 3, যদি ইলেকট্রন বিন্যাস করা হয় 2, 1, শেষে 1 আসছে অর্থাৎ এটি ধাতু। আবার হচ্ছে বি এর ক্রমাঙ্ক হচ্ছে 9, এর ইলেকট্রন বিন্যাস করলে 2, নেক্সট হচ্ছে কি 7, 7, 2, 9, তাহলে শেষে হচ্ছে 7 আছে। তাহলে 7 থাকলে কি হবে? এটি অধাতু। আবার হচ্ছে পরবর্তীতে সি এর ক্রমাঙ্ক 11, এটাকে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি 2, 8, 1, টোটাল যোগ করলে আমরা কত পাচ্ছি? 11, শেষে 1 আছে অর্থাৎ এই যে 1 থাকলে কি ধাতু হবে। এবার ডিকে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি এর হচ্ছে ক্রমাঙ্ক 17 দেওয়া রয়েছে। তাহলে 2, 8, 10 হয়ে গেল আর 7 বাকি আছে, 7 থেকে গেল, শেষে হচ্ছে 7। এই যে 7 যদি থাকে তাহলে কি এটা অধাতু, অর্থাৎ ডি হচ্ছে অধাতু। এবারে আগে যেটা বলেছিলাম সেটাই। ব্যাস এই যে দুটো টপিকে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, এই জিনিসটাই আমরা একটু ভাষা দিয়ে লিখে নেওয়ার চেষ্টা করব। ওকে, তাহলে নেক্সট পেজে এর ক্রমাঙ্ক হয়ে থাকে 3, এর ইলেকট্রন বিন্যাস 2, 1 এবং হচ্ছে বি ক্রমাঙ্ক 9, এর ইলেকট্রন বিন্যাস হয়ে যাবে 2, 7। নেক্সট হচ্ছে সি এর ক্রমাঙ্ক 11, ইলেকট্রন বিন্যাস হয়ে যাবে 2, 8, 1। শেষে হচ্ছে ডি মৌল, ক্রমাঙ্ক হয়েছিল 17, এর ইলেকট্রন বিন্যাস 2, 8 এবং 7। ওকে, তো এবার এখানে লিখে নেব যেসব মৌলের
যোজ্যতা বা শেষ কক্ষেও লিখতে পারি, কোনো অসুবিধা নেই। যোজ্যতা 1, 2 ও 3 তারা ধাতু। অর্থাৎ এখানে তাহলে কার যোজ্যতা কক্ষে 1, 2, 3 আছে? তাহলে এ মৌল এবং আর হচ্ছে সি মৌল। এ এবং সি মৌল দুটি ধাতু। ওকে, তাহলে এখানে লিখে নেব কি, ধাতুর ধনাত্মক হওয়ার প্রবণতা সব থেকে বেশি। তো এখানে দুটি ধাতু আছে, তো কোন ধাতুটির প্রবণতা বেশি হবে? তো আমরা এখানে লিখতে পারি, তো কোন পর্যায় সেটা নির্ণয় করার জন্য কি পদ্ধতিটা বলেছিলাম, এখানে হচ্ছে এ এবং সি এই দুটো হচ্ছে ধাতু। তো এ এর কয়টা কক্ষ রয়েছে? 1 এবং 2টি কক্ষ। সি এর কয়টা কক্ষ? 1, 2, 3। অর্থাৎ এ হচ্ছে প্রথম পর্যায় ও সি তৃতীয় পর্যায় অবস্থিত। তো এখানে লিখতে পারি, অর্থাৎ বা আমরা জানি শ্রেণী বরাবর, শ্রেণী বলতে কি পর্যায় হচ্ছে এইটা, একটু বুঝিয়ে দিই। পর্যায় 1, 2, 3 এরকম পর্যায়। তো এক নম্বর পর্যায়ে কে ছিল? হাইড্রোজেন। দ্বিতীয় নম্বরে হচ্ছে সোডিয়াম, অর্থাৎ সোডিয়াম এখানে নয়, এখানে হয়ে যাবে এ। এবং শেষে কে ছিল? আচ্ছা, 3 নম্বরে সোডিয়াম বলে যাচ্ছি। 3 নম্বরে হচ্ছে লিথিয়াম, আর লিথিয়ামের পরিবর্তে আমাদের এখানে দেওয়া রয়েছে কি, এ। আর 3 নম্বরে হচ্ছে সোডিয়ামের পরিবর্তে দেওয়া রয়েছে বি। আচ্ছা, বি নয়, সি হবে, সি। ওকে, সি। তাহলে আমরা এটা জানি কি, যে উপর থেকে নিচের দিকে নামলে এটা হচ্ছে শ্রেণী বরাবর হচ্ছে, উপর থেকে নিচের দিকে নামলে কি তড়িৎ ধনাত্মকতা বৃদ্ধি পায়। তাহলে সি এর বেশি, যেটা তোমাদের আগেই বোঝানো হয়েছে। তাহলে এটা ক্লিয়ার করে লিখতে পারি যে শ্রেণী বরাবর উপর থেকে নিচে নামলে তড়িৎ ধনাত্মক বৃদ্ধি পায়। অর্থাৎ সর্বাধিক বা সর্বাপেক্ষা তড়িৎ ধনাত্মক মৌলটি হলো যে কি, সি। ওকে, তো আমাদের প্রথম প্রশ্নটা বোঝা গেল। তো এটা শুধু বুঝার ব্যাপার, তোমাদের 1 নাম্বার করে 2 নাম্বার আছে। বুঝতে পারলে তোমাদের কেল্লা ফটাক করে উত্তর হয়ে যাবে, আর না বুঝতে পারলে খেলা জমে গেল এখানেই। আমাদের তাহলে প্রথম প্রশ্ন নির্ণয় হয়ে গেল। নেক্সট পরবর্তী প্রশ্ন, ঋণাত্মক মৌলটা আমরা যাচাই করব। তো এখানেই আমরা করে নেব। তো ঋণাত্মক মৌলের জন্য আমরা লিখব, যেসব মৌলের যোজ্যতা কত বলেছিলাম, যে যোজ্যতা 5, 6, 7 তারা অধাতু। ঠিক উপরে যেমন লিখেছিলাম তার ঠিক উল্টোটা লিখব। অর্থাৎ অর্থাৎ তাহলে এখানে অধাতু কে হচ্ছে, এই যে 7 রয়েছে, অর্থাৎ বি অধাতু, এবং হচ্ছে ডি অধাতু। তাহলে এখানে লিখে নেব, অর্থাৎ বি এবং ডি
মৌল দুটি অধাতু। আর এখানে আমরা লিখতে পারি কি অধাতুর তড়িৎ ঋণাত্মকতা হওয়ার প্রবণতা সবথেকে বেশি। তো এখানে আমরা লিখতে পারি আমরা জানি লেখার আগে এটাকে কোন শ্রেণীতে আছে সেটা আগে লিখে দিই। আচ্ছা, এটা কোন শ্রেণীতে আছে তাহলে হবে এই যে বি 2টি কক্ষ অর্থাৎ দ্বিতীয় নম্বর শ্রেণী, ডি হচ্ছে 3টি কক্ষ অর্থাৎ তৃতীয় নম্বর শ্রেণী। তাহলে এখানে লিখে নেব যে বি দ্বিতীয়, আচ্ছা সরি শ্রেণী বলে যাচ্ছি, শ্রেণী নয় পর্যায়। বি দ্বিতীয় পর্যায় এবং ডি তৃতীয় শ্রেণীতে অবস্থিত। এবার এখানে আমরা লিখব যে আমরা জানি শ্রেণী বরাবর নিচ থেকে উপরে উঠলে তড়িৎ ঋণাত্মকতার ধর্ম বৃদ্ধি পায় অর্থাৎ সর্বাপেক্ষা তড়িৎ ঋণাত্মকতা মৌলটি হলো বি। ওকে, এই হচ্ছে আমাদের উত্তর। আশা করছি বুঝতে পারছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো। আচ্ছা, নেক্সট পরবর্তী প্রশ্ন যাব। পরবর্তী প্রশ্ন 2 দাগের প্রশ্ন যে এক্স ওয়াই ও জেড মৌলগুলির পারমাণবিক সংখ্যা 7, 10 এবং 11। আমাদের এখানে প্রথম প্রশ্নটি বলছে যে দীর্ঘ পর্যায় সারণীতে ওয়াই মৌলটির অবস্থান কোন শ্রেণীতে? ওয়াই মৌলটির অবস্থান কোন শ্রেণীতে? এটা আমাদের প্রথম প্রশ্ন হয়ে গেল। তো ওরই সঙ্গে দ্বিতীয়তে বলছে এদের মধ্যে কোনটির অপরা তড়িৎধর্মিতা এই কথাটা বোধহয় অনেকেরই কাছে নতুন মনে হয়। তো থিওরিতে তোমাদের বলেছিলাম অপরা তড়িৎধর্মিতা বলতে যে তড়িৎ ঋণাত্মক কথাই বলা হচ্ছে। ঋণাত্মকতা সবথেকে বেশি। এটা হচ্ছে দ্বিতীয় প্রশ্ন। নেক্সট 3 নম্বরের প্রশ্ন কি? আচ্ছা, 3-এ কিচ্ছু নেই, তো এই দুটো প্রশ্নই দেওয়া রয়েছে। ওকে, তো এই প্রশ্নটা তোমাদের এসেছিল মাধ্যমিক এক্সাম 2010 সালে। তো একটা প্রশ্ন নির্ণয় করি প্রথমেরটা। তো প্রথম প্রশ্ন আমাদের কি বলছে
যে দীর্ঘ পর্যায় সারণী অআই মৌলটির অবস্থান কোন শ্রেণীতে। অআই এর ক্রমাঙ্ক কত বলা হচ্ছে যে 10। তো এর ইলেকট্রন বিন্যাস করলে 2 8, শেষে 8 আসছে। তো এখানে দুইটি কক্ষ, যেহেতু দুইটি পর্যায় হয়ে যাবে 2। এখন সবথেকে বড় কথা, এই রকম ইলেকট্রন বিন্যাস করে আমাদের সঠিক কোনো শ্রেণী জানা যাবে না। কিছু কিছু বইয়ে দেখবে শেষে 8 রয়েছে, 8-এর সঙ্গে 10 যোগ করে দেওয়া হলো, 18 হয়ে গেল। ওকে, তো এরকম একটা পদ্ধতি রয়েছে, কিন্তু এরকমই সব মৌলের জন্য প্রযোজ্য হয় না। ওকে, তবুও এখানে একটু বলা যেতে পারে কোনো মানে কিছু কিছু মৌলের জন্য হয়ে থাকে আর কি। শেষে যদি 1 বা শেষে যদি 2 থাকে তাহলে 10 যোগ করার দরকার নেই। 2-এর থেকে যদি বেশি থাকে 3 4 5 6, তাহলে এই সব ইলেকট্রনের সঙ্গে 10 যোগ করতে পারো। ওকে, কিন্তু সব মৌলের জন্য প্রযোজ্য হয় না। তো একটা টপিক রয়েছে, একটা পদ্ধতি রয়েছে যেটা প্রত্যেকটা মৌলের জন্য প্রযোজ্য হয়, সেটা কিন্তু তোমাদের ক্লাস 10-এ নেই, তোমাদের ক্লাস 11-এ রয়েছে, যারা সায়েন্স নিয়ে পড়বে তাদের জন্য। তো সেই পদ্ধতিটা থেকে কিন্তু তোমরা এই শ্রেণীটা খুব ভালোভাবে নির্ণয় করতে পারবে, কিন্তু সেটা তোমাদের সিলেবাসে নেই, তাই করানো হয়নি। তো এখান থেকে মোটামুটি বলা যেতেই পারে যে পর্যায় তো এভাবেই নির্ণয় করা হয়। তো যেটা এক্ষুনি বললাম যে 2-এর থেকে যদি বেশি থাকে 3 4 5, তো তাদের সঙ্গে 10 যোগ করে দিতে হবে, অর্থাৎ এখানে 8 রয়েছে, 8-এর সঙ্গে 10 যোগ করে আমরা লিখতে পারি যে 8টি শ্রেণী। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন কি বলছে, তাহলে 18টি শ্রেণী হয়ে গেল। নেক্সট পরবর্তী প্রশ্ন বলছে এদের মধ্যে কোনটির অপরা তড়িৎধর্মিতা অর্থাৎ তড়িৎ ঋণাত্মকতা সব থেকে বেশি। তো তড়িৎ ঋণাত্মকতা তো আমরা কিছুক্ষণ আগেই খুব সুন্দরভাবে কমপ্লিট করলাম। এখানে তাহলে 3টি মৌল আছে, ইলেকট্রন বিন্যাস করে নিতে হবে। 7 রয়েছে, 2 2 5 হচ্ছে। নেক্সট পরবর্তীতে ওআই রয়েছে, ওআই এর 10, এখানে হয়ে যাবে যে 2 8, শেষে 8, অর্থাৎ এই যে আমরা শ্রেণী নির্ণয় করেছি 18। আর 18 নম্বর শ্রেণী কি হয়ে থাকে, নিষ্ক্রিয় শ্রেণী হয়ে থাকে। এটা আমরা পড়েছিলাম যে নিষ্ক্রিয় শ্রেণী। তো নিষ্ক্রিয় শ্রেণী হওয়ার জন্য এর ক্ষেত্রে তড়িৎ ঋণাত্মকতা ধর্ম দেখা যাবে না। তাহলে বাকি থাকলো কে, এক্স এবং জেড, এই দুইজনের মধ্যে কে বেশি সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এখানে লিখে দিচ্ছি তড়িৎ ঋণাত্মকতা, আচ্ছা এটা পরেই লিখে দিচ্ছি একটু ডিটেলসে। নেক্সট পরবর্তীতে হচ্ছে জেড রয়েছে, জেড এর ক্রমাঙ্ক হচ্ছে 11, এটি হচ্ছে 2 8 1। ওকে, তো আমরা এখানে লিখতে পারি ওআই একটি নিষ্ক্রিয় মৌল, তাই এর তড়িৎ ঋণাত্মকতা ধর্ম নেই। তাহলে বাকি থাকলো কি, এক্স এবং জেড। তো এখান থেকে আমরা লিখতে পারি এক্স কত নম্বর পর্যায়ে রয়েছে, দ্বিতীয় নম্বর। জেড কত নম্বর পর্যায়ে, 3 নম্বর পর্যায়ে। আর পর্যায় বরাবর উপর থেকে নিচের দিকে নামলে কি হয়, তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পায়, কিন্তু তড়িৎ ধনাত্মকতা বৃদ্ধি পাবে। তাহলে আমাদের উত্তর হয়ে যাবে কি, উত্তর হয়ে যাবে এক্স। তো ওটাই এখানে লিখে নেব নেক্সট পেজে, যে এক্স দ্বিতীয় পর্যায় এবং জেড তৃতীয় পর্যায়ে অবস্থিত, তৃতীয় পর্যায়ে অবস্থিত। তো আমরা জানি
যে পর্যায় বরাবর উপর থেকে, বা এখানে লিখতে পারো নিচ থেকে, তো উপর থেকে নিচের দিকে এলে কি হবে, মানে হ্রাস পাবে, এবং নিচ থেকে উপরে গেলে বৃদ্ধি পাবে। পর্যায় বরাবর বানানটাও যেন কীরকম একটা হয়ে গিয়েছে, বরাবর নিচ থেকে উপরে উঠলে তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায়। অর্থাৎ এখানে কে রয়েছে, এক্স এর তড়িৎ ঋণাত্মকতা সব থেকে বেশি। ওকে, আশা করছি বোঝা গিয়েছে। নেক্সট পরবর্তী প্রশ্নটি দাগ নম্বর দেওয়া যাক, 3 নম্বর প্রশ্ন। তো 3 নম্বর প্রশ্নতে কি বলছে, যে এ বি এবং সি মৌলগুলির পারমাণবিক সংখ্যা যথাক্রমে 6, 8 ও 10। এখানে বলছে সি হলো একটি নিষ্ক্রিয় মৌল। তারপরে আমাদের 1 নম্বরে বলে দেওয়া আছে কোন মৌলের অপরাধর্মিতা সব থেকে বেশি। আর অপরাধর্মিতাটা কি, যে তড়িৎ ঋণাত্মকতা। আর তড়িৎ ঋণাত্মকতাটা কিভাবে নির্ণয় করতে হবে, 3টে প্রশ্ন করালাম, 3টে প্রশ্নই চলছে। এর আগে যে 2টো প্রশ্ন হয়েছে, দুটোতেই আলোচনা হয়েছে যে তড়িৎ ঋণাত্মকতা বা তড়িৎ ধর্মিতা কিভাবে নির্ণয় করবে। নেক্সট পরবর্তীতে 3 নম্বর প্রশ্ন, কোন মৌলটির পারমাণবিক আকার সব থেকে বেশি। পারমাণবিক আকার সব থেকে বেশি। নেক্সট পরবর্তীতে 3 নম্বর, বি মৌলটি মেন্ডেলিভের পর্যায় সারণীর কোন শ্রেণীতে আছে বা অবস্থিত আছে। তো এই যে প্রশ্ন, তোমাদের 3টে প্রশ্ন একসঙ্গে আছে, এই 3টে প্রশ্ন এসেছিল মাধ্যমিক পরীক্ষা 2008 সালে। তো আমাদের প্রথম প্রশ্নটি কি বলছে, যে তড়িৎ অপরাধর্মিতা, অর্থাৎ এটা নির্ণয় করার জন্য আমাদের ইলেকট্রন বিন্যাসটা আগে দেখে নিতে হবে। আচ্ছা, এখানে আর করলাম না, নেক্সট পরবর্তীতে করে দিই। এর কমাঙ্ক কত দেওয়া ছিল, 6। এর ইলেকট্রন বিন্যাস করলে হয়ে যাবে 2, 4। এবং হচ্ছে বি এর কমাঙ্ক ছিল 8, ইলেকট্রন বিন্যাস হয়ে যাবে 2, 6। নেক্সট পরবর্তীতে হচ্ছে সি এর কমাঙ্ক 10, তো 10 এর ইলেকট্রন বিন্যাস কি হবে, 2, 8। এখানে আমাদের প্রশ্নেই বলা ছিল কি, যে সি হচ্ছে একটি নিষ্ক্রিয় মৌল, অর্থাৎ এর তড়িৎধর্মিতার কথা বাদ দিয়ে দাও। এবারে বলছে যে 4 এবং 6, তো
তো 4 এবং 6 সঙ্গে আলোচনা নেই, আমাদের দুটি কক্ষ রয়েছে, এখানেও হচ্ছে দুটি কক্ষ। অর্থাৎ আমরা বলতে পারি কি দুইটি একই পর্যায়ে অবস্থিত। তাহলে এখানে লিখে নেব 1 নম্বরের উত্তর যে সি মৌল নিষ্ক্রিয়, এ ও বি মৌল একই পর্যায়ে অবস্থিত, বা দ্বিতীয় পর্যায়ে লিখতে পারি দ্বিতীয় পর্যায়ে, কারণ দুইটিতেই কক্ষপথ সমান রয়েছে। দ্বিতীয় পর্যায়ে অবস্থিত। আর কে কোন শ্রেণীতে আছে তোমাদের একটা টপিক বলেছিলাম, যে কি টপিকটা ছিল? টপিকটা ছিল যে 2 এর বেশি 3, 4, 5 এরকম যদি যোজ্যতা কক্ষে ইলেকট্রন থাকে তাহলে তাদের সঙ্গে 10কে যোগ করে দিলে আমরা শ্রেণী পেয়ে যাব। তাহলে ঠিক এখানেও একই রকমের আমরা এই 4-এর সঙ্গে যদি 10 যোগ করি, অর্থাৎ এখানে লিখতে পারি এ মৌলটি 4 + 10 সমান 14 নম্বর শ্রেণী, এবং বি মৌল 6 + 10 সমান 16 নম্বর শ্রেণীতে অবস্থিত। তাহলে সোজাসুজি যেহেতু অবস্থিত আছে, আমরা কি করব? বাম থেকে ডানে যাব। তড়িৎ ঋণাত্মকতা কীভাবে পরিবর্তন হয়? যে বাম থেকে ডানে গেলে তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পাবে। তাহলে এখানে লিখে নেব আমরা জানি বাম থেকে ডানে গেলে তড়িৎ ঋণাত্মক। আচ্ছা, তড়িৎ ঋণাত্মক এখানে শব্দটা লিখব না কেন? এখানে আমাদের প্রশ্নে বলছে কি অপরাধর্মিতা এবং তড়িৎ ঋণাত্মকতা দুটোই একই শব্দ কিন্তু। তো এখানে যেহেতু তড়িৎ ঋণাত্মকতা ধর্ম মানে শব্দটা আছে, আমরাও ওখানে ওটাই ব্যবহার করব। তাহলে কি অপরাধর্মিতা বৃদ্ধি হয়, অর্থাৎ বি এর অপরাধর্মিতা বেশি। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন আমাদের কি বলছে? কোন মৌলটির পারমাণবিক আকার সবথেকে বেশি? এবারে কোন মৌলের পারমাণবিক আকার সবথেকে বেশি হবে? এখানে দেখো, এই যে সি তো নিষ্ক্রিয় মৌল, এর কোনো কাজ নেই, তাহলে এখানে লিখে নেব সি নিষ্ক্রিয়। নেক্সট পরবর্তীতে এ হচ্ছে দ্বিতীয় পর্যায়, বি হচ্ছে দ্বিতীয় পর্যায়, কিন্তু এদের শ্রেণীটা আলাদা, যেটা আমি তোমাদের এই উপরেই লিখে দিয়েছি। তাহলে এখানে লিখে নেব যে আমরা জানি যে বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার হ্রাস পায়, অর্থাৎ বি এর আকার ছোট, কারণ বি হচ্ছে একেবারে ডান দিকে রয়েছে এবং এ রয়েছে ঠিক বাম দিকে। তাহলে বাম থেকে ডান দিকে গেলে আকার হ্রাস পাচ্ছে। আর আমাদের প্রশ্নে এখানে বলছে কি, আচ্ছা এখানে আকার বেশির কথা বলছে, 1 মিনিট একটু চেক করে নিই। আচ্ছা, বেশি নয়, এটা হচ্ছে কম হবে। যদি বেশি হতো তাহলে অপশান
মানে এ মৌলটির সব থেকে বেশি হবে। ওকে, আর যেহেতু আমাদের প্রশ্নে এখানে আমি একটু ভুল টাইপ লিখে দিয়েছি, এটা বেশি নয় কম হবে, কমের কথা বলছে, তাহলে কম হলে বি উত্তর হবে। ওকে, এখানে ক্লিয়ার করে দিই, তাহলে সব থেকে ছোট হবে কি বি। আচ্ছা, নেক্সট পরবর্তী 3 নম্বর প্রশ্ন আমাদের কি বলছে, বি মৌলটি মেন্ডেলিভের পর্যায় সারণীর কোন শ্রেণীতে আছে? সেটা তো তোমাদের আগেই লিখে দিয়েছি যে এটা হচ্ছে 16 নম্বর শ্রেণীতে আছে, কিন্তু এখানে লজিক একটা আছে, 16 নম্বর উত্তর হবে না। বলে ব্যাপারটা কি হলো, এই যে 16 নম্বর এটা হচ্ছে আধুনিক দীর্ঘ পর্যায় সারণীর অনুসারে। ওকে, এখানে দরকার হয় লিখে দিই, আধুনিক দীর্ঘ পর্যায় সারণী অনুসারে, এই উপরে আধুনিক, আচ্ছা হোয়াইট কালারটাই নিই, আধুনিক দীর্ঘ পর্যায় সারণী অনুসারে, সারণী অনুসারে। আর আমাদের এখানে প্রশ্নতে বলা হচ্ছে যে শুধু মেন্ডেলিভের পর্যায় সারণীর অনুসারে, মেন্ডেলিভের পর্যায় সারণী আলাদা এবং এই আধুনিক দীর্ঘ পর্যায় সারণী আলাদা। আধুনিক দীর্ঘ পর্যায় সারণী আবিষ্কার করেছিল বিজ্ঞানী বোর, এবং এখানে মেন্ডেলিভের পর্যায় সারণী আবিষ্কার করেছে মেন্ডেলিভ। তাহলে এইখানে শুধু পার্থক্যটা কি, ওই শেষে শেষে আমাদের 6 আছে, 6 নম্বর শ্রেণী হয়ে যাবে, এখানে 10 যোগ করার প্রয়োজন নেই। তাহলে এখানে 3 নম্বরে লিখে নেব যে বি মৌলটি 6 নম্বর শ্রেণীতে অবস্থিত, কারণ সর্ববহিস্থ কক্ষে 6টি ইলেকট্রন আছে, 6টি ইলেকট্রন আছে। ওকে, এই হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তীতে আর এরকম বিশেষ কোনো ব্যাখ্যামূলক প্রশ্ন নেই, আর ছোট ছোট কয়েকটা প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলোকে মানে এমনি প্রশ্নগুলো লিখেই আজকের ক্লাসটি সমাপ্ত হবে। ওকে, তো এটা হচ্ছে 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নতে লিখছি যে দীর্ঘ পর্যায় সারণীর গ্রুপ 14 এর প্রথম 3টি মৌলের পদার্থ যেমন দেওয়া রয়েছে CSI এবং GE, বলছে এদেরকে তাদের পারমাণবিক ব্যাসার্ধের ঊর্ধ্বক্রমে সাজালে বা সাজাও। ওকে, এই প্রশ্নটি এসেছিল তোমাদের মাধ্যমিক এক্সাম 2023-এ। আচ্ছা, এর উত্তরটি হয়ে যাবে যে CSIGE। ওকে, নেক্সট পরবর্তীতে 5-এর দাগের প্রশ্ন যে FIBrCl কে ক্রমহ্রাসমান তড়িৎ ধর্মিতা বা তড়িৎ ঋণাত্মকতা অনুসারে সাজাও।
এটা এসেছিল তোমাদের মাধ্যমিক এক্সাম 2022-এ। আচ্ছা, এর উত্তরটি হয়ে যাবে কি আই, বি, আর, সি, এল এবং এফ। নেক্সট 6 নম্বর প্রশ্ন, সি, এস, এন, এ, এল, আই, আর, বি এদেরকে আয়নাইজেশন শক্তির ঊর্ধ্বক্রমে সাজাও। এটা এসেছে মাধ্যমিক এক্সাম 2024-এ। এটির উত্তর হয়ে যাবে সিএস, আরবি এবং এনএএলআই। তো এগুলো কীভাবে মনে রাখবে বা এদের ক্রমগুলো কি কি সেটা তোমাদের ট্রিক এর সাহায্যে আগেই বলে দেওয়া হয়েছে, কোনো অসুবিধা নেই। তো এই কয়েকটাই কোশ্চেন বাকি ছিল, আজকে আমরা কমপ্লিট করলাম। তো এই যে পর্যায় সারণীর আমরা প্রত্যেকটা কোশ্চেন কিভাবে তোমাদের পরীক্ষাতে গত বছর এসেছে সেই সব নিয়ে খুব সুন্দরভাবে আগের ক্লাসটিতে আলোচনা করেছি। আগের ক্লাসটা বলতে গতকাল ক্লাসে। ওকে, তো আজকে আমাদের এই ক্লাসটি পর্যায় সারণীর একেবারে লাস্ট ক্লাস হলো। তো এরপর আমাদের যেটা শুরু রয়েছে, মানে এরপর যে চ্যাপ্টারটি রয়েছে সমযোজী বন্ধন এবং আয়নীয় বন্ধন, এগুলো রয়েছে। আমরা খুব তাড়াতাড়ি ওই চ্যাপ্টারটা নিয়ে আমরা উপস্থিত হব তোমাদের সামনে। আর এই পর্যায় সারণী নিয়ে আমরা প্রায় 14টা ক্লাস কমপ্লিট করেছি। তো খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছি, আশা করছি বুঝতে পারছো। তো যদি কোনো সমস্যা থাকে এই পর্যায় সারণী নিয়ে অবশ্যই কমেন্টে জানিও, আমি তার সমস্যার সমাধান করার অবশ্যই চেষ্টা করব। আর যারা এই ক্লাসে নতুন ছিলে তাদের জন্য বলে দিই, ক্লাসের নিচে ডেসক্রিপশান বক্সে টেলিগ্রাম গ্রুপ রয়েছে, ওখানে মানে লিঙ্কটা দেওয়া রয়েছে, ওখানে ক্লিক করে জয়েন্ট হতে পারো। তো ওই গ্রুপে প্রতিনিয়ত ক্লাসের পিডিএফগুলো আপলোড করা হয় এবং ওখানে কিছু এমসিকিউ টাইপের কোশ্চেনও আপলোড করা হয়, যেটা তোমরা মার্ক করে অবশ্যই নিজেরা একটু প্র্যাকটিস করতে পারবে। ওকে, তাহলে সবাইকে থ্যাংক ইউ বলে আজকের এই ক্লাসটিকে সমাপ্ত করছি।